সুপ্রিয় দর্শক, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে আজকে স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মিত্রা বিশ্বাস, কনসালটেন্ট গাইনি, প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আজ মহান মে দিবস। সে 1886 সালে শ্রমিকদের আমেরিকার চিকাগো শহরে তাদের 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের শ্রমিকদের আত্মাহুতি দেওয়া সেই শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে শুরু করছে আজকের অনুষ্ঠান, এবং তাদের স্মরণেই প্রতি বছর পালিত হয়ে আসছে এই মে দিবস। আর সেই কর্তব্যরত শ্রমিকদের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, ব্রেন স্পেশালিস্ট প্রফেসর ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম স্যার। স্যার কর্মরত ছিলেন প্রাক্তন বিভাগীয় অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতালে, এবং বর্তমানে আছেন কনসালটেন্ট হিসেবে প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম স্যার। প্রথমে শ্রদ্ধা স্যারের কাছে জানতে চাই আন্তর্জাতিক মে দিবসের উৎপত্তি এবং এর তাৎপর্য সম্পর্কে যদি কিছু বলেন স্যার। আমি সংক্ষেপে বলতেছি, আপনি কিছুটা তো আলোকপাত করে ফেলছেন। এই যে মে দিবসটা এসেছে সেটা হচ্ছে শ্রমিকদের কাজ কর্মঘণ্টা 8 ঘন্টার ভিতরে সীমিত করে দেওয়ার দাবিতে। প্রথমে দাবিটা উঠেছিল অস্ট্রেলিয়াতে 30 বছর আগে, যে 1886 তো 1986, 30 বছর আগে একজন যাদেরকে আমরা বলি যে সোশ্যাল যারা অ্যাক্টিভিস্ট, তারা একটা আন্দোলন শুরু করেছিল। সেটা হচ্ছে মাস স্টপেজ, অর্থাৎ গণ বিরতি। তারাও 8 ঘন্টার দাবিতে 8 ঘন্টার দাবিতে তারা একটা গণবিরতি শুরু করেছিল। সেই মানে দৃষ্টান্ত অনুসরণ করে আমেরিকায়ও এটা প্রতি বছর উদযাপন করা হতো। এরপরে প্যারিসে আরেকটা সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, অনেক দেশে। সেখানেও একজন প্রস্তাব করছিল যে 8 ঘন্টা কর্মবিরতি পালন করতে হবে, এবং এটা জাতীয় সব দেশে স্বীকৃতি দিতে হবে। এরপর আপনি যা উল্লেখ করলেন 1886 সনে মার্কেটে জেনারেল স্ট্রাইক শ্রমিকরা আহ্বান করেন। সেই জেনারেল স্ট্রাইকে একটা দুর্ঘটনা ঘটে। কোনো একজন জানা যায় নাকি একটা বোমা নিক্ষেপ করেছিল। সেই বোমা নিক্ষেপের ফলে পুলিশ চড়া হলে সেখানে গুলাগুলি হয়, মারামারি হয়। সেখানে কিন্তু শুধু মানে শ্রমিক মারা গেছে তা না, 7জন পুলিশ অফিসার মারা গেছে, এবং 60 জন পুলিশ আহত হয়েছে। আর মানুষ মারা গেছিল প্রথমে 6 জন, আর 150 মানুষ আহত হয়েছে। এই যে পহেলা মে এটা ঘটনা ঘটলো, এর 4 দিন পর 5ই মে আরো কয়েকটি শহরে মানে শ্রমিকরা জমায়েত হলো। স্বাভাবিকভাবে ওখানে বিক্ষোভ হচ্ছে, ওখানেও আবার গুলি চালানো হচ্ছে। সেখানেও কিন্তু আবার 7 জন মারা গেছে। 7 জনের ভিতরে একজন কিন্তু স্কুল ছাত্র ছিল, আরেকজন ছিল সে মুরগি খাওয়াচ্ছিল, চিকেন মুরগি খাওয়াচ্ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে ফায়ারগুলি এদিক সেদিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছিল। এ থেকে সারা বিশ্ব নড়ে গেল। তখন থেকে এই পহেলা মে সব দেশই কমাবেশ পালন করা শুরু করে, কিন্তু 1904 সনে এটা লিগালি ম্যান্ডেটরি করে। এটাতে ইন্টারন্যাশনাল যতগুলি অর্গানাইজেশন এসেছে, ট্রেড ইউনিয়ন এসেছে, তারা একত্রে মিলে বলে যে এইভাবে শুধু হবে না, এটাকে প্রতিটি দেশে আইনগতভাবে স্বীকৃতি দিতে হবে। এবং প্রোলেটারিয়েট, তারা কিন্তু আসলে সমাজতান্ত্রিক যারা ছিল শ্রমিক নেতা, তারাই অগ্রগণ্য ছিল। তারা বললো যে এটা ম্যান্ডেটরি করতে হবে, মেহনতি জনতার জন্য বাধ্যতামূলকভাবে এই দিবসটাকে পালন করতে হবে। সেই থেকে আন্তর্জাতিকভাবে এটা চলছে, এবং ওইটা বেশি ওই যে বললাম না সমাজতান্ত্রিক যারা ছিল, এই জন্য কমিউনিস্ট দেশগুলিতে পদ্ধতিকে এটা খুব সাড়ম্বরে পালন করা হতো।
পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সারা পৃথিবীতে এটা এখন একটা যা আন্তর্জাতিক একটা স্বীকৃতি রয়েছে এবং 1 মে শ্রমিক দিবস হিসেবে আমরা পালন করছি। স্যার আরেকটু বলতে চাই, যেমন নিরাপদ কর্ম পরিবেশ এবং সুস্থ শ্রমিকই দিতে পারে উন্নত দেশ, যেমন একটা কথা আছে। এই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চাই যে শ্রমিকদের জব স্যাটিসফ্যাকশন এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মক্ষেত্রে যদি আমাদের কিছু আলোচনা করেন। হ্যাঁ, এটা এই মে দিবসে এটা খুবই প্রাসঙ্গিক, কারণ এই মে দিবসটা এসেছে কি কারণে? শ্রমিকদের উপর ঘন্টার পর ঘন্টা কোনো নির্দিষ্ট সীমা ছিল না, কেউ 12 ঘন্টা 14 ঘন্টা তাদেরকে কাজ করতে হতো। এতে তাদের এবং তাদের অনিরাপদভাবে কাজ করতে হতো, কেউ অ্যাক্সিডেন্ট হতো, কেউ আহত হইত। হ্যাঁ, আর এই যে মানে সীমাহীনভাবে কর্মঘণ্টা পর্যন্ত সীমিত ছিল না, যার ফলে তাদের শারীরিক মানসিক অনেক চাপের মধ্যে তারা থাকে। তার মানে কি হচ্ছে যে শারীরিক এবং মানসিক যে বৈকল্য হয়, চাপ হয়, এটা থেকে বাঁচার জন্যই তো তারা এই আন্দোলন করেছে যে আমাদেরও তো একটা সীমিত সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য সীমিত। অতএব আমাদেরকে এত বেশি খাটানো যাবে না, আমরা এত পরিশ্রম করতে পারবো না, তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাবো। আন্দোলনটা কিন্তু এই জন্য হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এমপ্লয়ি প্রোডাক্টিভিটি, যেটা আমরা বলি, কর্মক্ষেত্রে শ্রমিক বলে বা অন্যান্য যে কোনো কর্মচারী কর্মক্ষেত্রে যারা আছে, বিভিন্ন স্টাডি করা, গবেষণা করে দেখা গেছে। এখানেও অস্ট্রেলিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ স্টাডি আছে 2013 সালে। সেখানে দেখা গেছে যে যাদের সাইকোলজিক্যাল স্ট্রেস আছে, মানসিক চাপ নিয়ে যারা কাজ করে, সেই সমস্ত শ্রমিক বা কর্মচারীদের কর্মক্ষমতা, কর্মদক্ষতা অনেক কমে যায়, উৎপাদনশীলতা অনেক কমে যায় এবং তাদের ভিতরে অফিসে বা কর্মক্ষেত্রে উপস্থিতির হার কমে যায়। যার ফলে ওই 1 বছরে সেখানে $6 বিলিয়ন জাতীয় ক্ষতি হয়েছে। আরেকটি গবেষণা করা হয়েছে, সেটা হচ্ছে যেটি ইন্টারন্যাশনাল ভ্রমণের গবেষণা। সেখানে অনেক শ্রমিকদের মানসিক স্বাস্থ্য এবং উৎপাদনশীলতা উপকরণ করেছে। দেখা গেছে যারা মানসিক ভাবে বিভিন্ন রকমের চাপ অথবা অন্য রকমের উদ্বেগে ভুগছে, হ্যাঁ, তাদের ওই যে আগে যেটা বললাম, উপস্থিতির হার কমে যায়, গুণগত মান কমে যায়, তাদের এখানে আচরণে এবং দৃষ্টিভঙ্গিতে সমস্যা দেখা যায়, ধৈর্য কমে যায়, ওখানে তাদের মানে পরিবারে এবং অন্যান্য জায়গায় যে কোনো জায়গা থেকেই চাপটা আসতে পারে। দেখা গেছে প্রথম স্টাডিতে দেখা গেছে 27% মানে উৎপাদনশীলতা কমে যায়, আর দ্বিতীয় স্টাডিতে গেছে 17% উৎপাদনশীলতা কমে যায়। এখন আমাদের কিন্তু বুঝতে হবে যে একটা দেশের 27% এবং 17% উৎপাদন কমে যাওয়া মানে কিন্তু একটা বিশাল ক্ষতি একটা জাতির জন্য। এবং আরেকজন এটা বিদেশে যেটা করা হয়েছিল ফ্রান্সে, সেটা হচ্ছে যে কি রিলেশনশিপ পাওয়া যায়। রিলেশনশিপের ভিতরে দেখা গেছে যে ইনভার্স রিলেশনশিপ, মানসিক স্বাস্থ্য এবং কর্মদক্ষতা, কর্ম উৎপাদনশীলতা এবং কর্মী উপস্থিতির হার সম্পূর্ণ বিপরীতমুখী। মানসিক স্বাস্থ্যের অবনতি যতটুকু হয় তার মানে ওইটা ততই কমতে থাকে। এবং এটার ব্যাপার হচ্ছে কি, আমরা যেটাকে জোর দিচ্ছি যে এই যে তার মানসিক স্বাস্থ্য কার কতটুকু কমলো, এটা কিন্তু কোনো অফিসে কোনো কর্মক্ষেত্রে মাপযোগ করা হয় না। মাপযোগ করার মতন লোকও নাই, মনোবল নাই। আমরা অফিসে জ্বর হইলে কিন্তু আমরা থার্মোমিটার দিয়ে তার জ্বর মাপি, হ্যাঁ, 103.2 তখন সে রিপোর্ট করতে পারে এবং অফিসে জানাতে পারে যে আমার জ্বর এত এসেছে, আমাকে এখন একটু ভর্তি দেন। হ্যাঁ, কিন্তু মানসিক সমস্যা পড়লে, উদ্বেগে চাপের মধ্যে থাকলে এটা মাপার তো কোনো যন্ত্র নাই, এটা বললেও তেমন কোনো মাপকাঠি তো নাই। যার ফলে অন্যান্য কলিগটাও বোঝে না, ঊর্ধ্বতন অফিসারও বোঝে না। হ্যাঁ, যার ফলে মানসিক জ্বরের জন্য, শারীরিক সমস্যার জন্য শ্রমিকদের যতটুকু মানে রেহাতি দেওয়া হয়, যতটুকু সুবিধা দেওয়া হয়, মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বা তার এটার জন্য তেমন কোনো সুযোগ আমাদের দেশে দেয়নি।
বিশ্বাস আরেকটু জানতে চাই যে যে কোনো কর্মক্ষেত্রে বিশেষ করে আমাদের এলাকায় নারায়ণগঞ্জ এলাকায় একটা অনেক গার্মেন্টস বিশিষ্ট এলাকা, এখানে অনেক শ্রমিক এবং তার অনেক মেজরিটি থাকে হচ্ছে নারী শ্রমিকরা। নারী শ্রমিকদের সংসারও সামলাতে হয়, আবার কর্মক্ষেত্রে অনেক ঘন্টা পরিশ্রম, তাদের শারীরিক মানসিক চাপটা অনেক বেশি থাকে। তো তাদের এই শারীরিক বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে এবং এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে যদি কিছু আলোচনা করা যায়। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এসেছেন। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম যে কর্ম পরিবেশে, কর্মক্ষেত্রে, সেটা শিল্প কারখানায় হোক বা যে কোনো অফিস কারখানায় হোক, সেখানে যারা কাজ করে, শুধু শ্রমিক না, যে সব কর্মচারী কর্মক্ষেত্রে তাদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর না রাখলে কি সমস্যা, এটা আলোচনা করলাম। কিন্তু আমি মিস্টার হিলটনের একটা বড় গবেষণা আছে যে এই যে মানসিক স্বাস্থ্যের অবনতি হলে উৎপাদনশীলতা বা কর্ম মান যে কমে যায়, এটা রেশিও, মানে জেন্ডার রেশিও কিরকম। তিনি দেখেছেন যে অদ্ভুতভাবে যে মানসিক চাপ বা মানসিক মানে সমস্যা বেশি আক্রান্ত হয়, দ্বিগুণ আক্রান্ত হয়, বেশি না, টু টাইমস বেশি আক্রান্ত হয় মেয়েরা। নারীরা কর্ম পরিবেশের চাপের কারণে, যেটা জব স্যাটিসফ্যাকশন বা জব স্ট্রেস, যেটা বলি, নারীরা অনেক কারণে, বিশেষ করে নারী অফিসে কাজ করে বা গার্মেন্টসে কাজ করে, সেখান থেকে এসে সে কিন্তু আবার ঘরেও সংসার কাজ করে, সেখানেও তার দায়িত্ব নিতে হয়, সন্তান লালন পালন দায়িত্ব নিতে হয়, স্বামী সেবা যত্ন করে দিতে হয়, মেয়েদের কিছু মেয়েলি ব্যাপার আছে, প্রতি মাসে একটা মাসিকের ব্যাপার আছে, সেটাও কিন্তু তাদের জন্য একটা চাপ, স্ট্রেস। হ্যাঁ, তারপর তারা গর্ভবতী হয়, সেই সময় তাদেরকে অনেক রকমের চাপ নিতে হয়। আর এছাড়াও নারীরা ঘরে সংসারে স্বামীর সঙ্গে হোক বা পরিবারের বিভিন্ন সম্পর্কজনিত কারণেও তাদের অনেক ভোগান্তিতে হয়। অতএব মানসিক স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে পুরুষদের তুলনায় মেয়েদের মানসিক স্বাস্থ্যের অবনতির হার দ্বিগুণ হয়ে যায়। অতএব আপনি যে প্রশ্নটা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সর্বশেষ এটাই আহ্বান করবো সবার কাছে, বিশেষ করে আমাদের গার্মেন্টস শ্রমিক, তারা বেশিরভাগ জানি। আমি আগে যে উদাহরণ দিলাম, ওখানে শারীরিক বা সমস্যা হলে সেটা হয়তো দেখভাল করার জন্য ডাক্তারও আছে বা সেটা বোঝা যায়, কিন্তু মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তার মনোকষ্ট হচ্ছে অথবা চাপের মধ্যে আছে, এটা মাপার কোনো সুযোগ সেখানে নাই এবং সেখানে উত্থাপন করারও কোনো প্ল্যাটফর্ম আছে বলে আমাদের জানা নেই। অথচ থাকা উচিত। আমরা যেমন সারা বিশ্বে কিন্তু প্রতিটি স্কুলে সাইকোলজিস্ট থাকা দরকার, যেখানে ছেলে মানে বাচ্চাদের আচরণগত আবেগগত সমস্যা দেখা, ঠিক একই রকমের কর্মক্ষেত্র থাকা দরকার। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মক্ষেত্র এরকম কনসালটেশনের ব্যাপারে রাখার কথা বলছে যে কর্ম পরিবেশ যাতে ভালো থাকে, সেই জন্য সেখানে মানসিক মানে সেবার সুযোগ থাকতে হবে। তো আমি তো বলবো বিভিন্ন অফিস এবং সেখানে কতটুকু রাখা যাবে কিনা সেটা হয়তো বিবেচনা করা যাবে, কিন্তু যেখানে বেশিরভাগ নারী একত্রে কাজ করে, গার্মেন্টস থেকে শুরু করা অন্যান্য জায়গায়, সেখানে অবশ্যই ওই যে স্কুলে যেমন সাইকোলজিস্ট রাখতে হয়, এখানেও একজন মনোবিশারদ রাখতে হবে, সে যাতে ওই জ্বর মাপার মতন মানসিক চাপের, মানসিক কষ্টের, মানসিক পীড়নের মাত্রাটা কতটুকু হয় সেটা বুঝতে পারে এবং সেটা কর্তৃপক্ষকে জানাইতে পারে এবং তার যথাযথ চিকিৎসার জন্য সেখানে ব্যবস্থা নেয় এবং পরবর্তী পর্যায়ে দরকার হলে আমাদের কাছে পাঠায়। এবং শেষ করছি এই কথা দিয়ে যে মানসিক সমস্যা অনেক ধরনের হয়, সবচেয়ে বড়টা যেটা মেজর হয় যে ডিপ্রেশন হলে তো আপনারা জানেন এটা তো মানে মানুষের কর্মক্ষমতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে পৃথিবীতে। আপনি তো জানেন যে ডেইলি যেটা আছে, ডেইলি লাইফ ফিজিওলজি লাইফ অ্যাডজাস্টমেন্ট, যেটা ওখানে দেখা গেছে ক্যান্সার এবং হার্টের অসুখের ছাড়া তৃতীয় হচ্ছে ডিপ্রেশন, যেটা মানুষের কর্মক্ষমতা, কর্মদক্ষতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এটা তো যেমন আছে, অন্যান্য মানসিক সমস্যা একইভাবে আমাদের কর্মদক্ষতা, কর্মসাক্ষরতা কমায়, মানসিক অশান্তি তো আছে। অতএব সবার প্রতি এই আহ্বান, কর্মক্ষেত্রে এটা শ্রমিকদের জন্য হোক অথবা যে কোনো অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী যাতে হোক, প্রত্যেকের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে পরিচালক সচেতন থাকবেন এবং কর্তৃপক্ষ সচেতন থাকবেন। সর্বোপরি আমি যে এতক্ষণ ঘোষণা দিলাম যে এর ফলে জাতীয়ভাবে আমাদের উৎপাদনশীলতা কমে যায়,
কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিদেশে আবার আমাদের দেশেও আমাদের জাতীয় ক্ষতি হচ্ছে। অতএব রাষ্ট্রকেও এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করে। আপনাকেও ধন্যবাদ এবং যারা শুনছেন, দেখছেন বা পরে দেখবেন সবাইকে স্বাগতম এবং সবার মানসিক স্বাস্থ্যের শুভকামনা করছি। সকল পরিশ্রমী মানুষের সুস্বাস্থ্য কামনায় প্রোডাক্টিভ মেডিকেল কলেজের স্বাস্থ্য কথা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।